আমি গত 7ই ফেব্রুয়ারি 2025 আমি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে যখন ডেপুটেশনের জন্য আমাকে সময় বরাদ্দ করা হয়, আমি নিজে সেখানে উপস্থিত থাকি এবং প্রশ্ন করি যে 10ই ফেব্রুয়ারি 2025 সুপ্রিম কোর্টে যে শুনানি আছে, সেই শুনানিতে আমরা শুনেছি অযোগ্যদের একটা লিস্ট আপনি দিয়েছেন। যোগ্যদের লিস্ট কি দেবেন? যোগ্যদের একটি পৃথক নিখুঁত নির্ভুল লিস্ট আপনি দেবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ততা দেখিয়ে অত্যন্ত ইরিটেটিং অবস্থায় তিনি চেয়ার ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে বিধাননগরের যে ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন, সেখানে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে, আমাকে তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং ধস্তাধস্তি করতে করতে বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। এত খারাপ ব্যবহার, মানে ভীষণ কুৎসিত ভাবে আমাকে ঠেলতে ঠেলতে সেখান থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়। আপনার বক্তব্য শুনলাম। আমি তো অপেক্ষায় আছি যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে, যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করুন, এবার মেনে নিন। একটা উদাহরণ আমার সামনে ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে তাকে যথেষ্ট ঘেন্না করতেন মমতা ব্যানার্জিকে, কিন্তু তার সঙ্গেও আমাদের রাজ্যপালের আহ্বানে তিনি একসঙ্গে বসেছিলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সিঙ্গুর সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কি হয়েছিল না হয়েছিল সে পরের কথা, কিন্তু তিনি তো বসেছিলেন, তিনি তো চেয়েছিলেন। তো সেই জন্য আমি এটা বলেছিলাম একটা কমিটি করুন সবাইকে নিয়ে। সেই কমিটিতে হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পলিটিক্যাল কম্পালশনের জন্য আসতে পারবেন, কারণ তারা চান যে এখানে একটা আনরেস্ট তৈরি হয়। কিন্তু আনরেস্ট তৈরি হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এত যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাবে। সেটা আমরা মানবিক দিক থেকে আমরা কোনো সময়, আমার বন্ধু প্রস্তাব আছে, আমরা উভয়ই বিজেপি করি, আজকে আমরা এই মানবিক অমানবিক হতে পারি না, যে কারণে আমি ওই কথা বলেছিলাম। আজকে আমি যেটা বুঝতে পারছি, সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না, সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে। সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোন একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্স এর কাছে যেটা ছিল, যেটা মিস্টার এক্স এর যিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই। সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিয়ে যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওয়েমার্ক, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছেন। সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে। এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। যদি 25 লক্ষ পরীক্ষার্থী হয়, 25 লক্ষেরই পাবলিশ করুন। তারপর আপনারা লোকজন নিয়ে বসুন, তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের, সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। আমি এই কথাটা বলেছিলাম। এবং কিছু এই ইউটিউব চ্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা বোঝায় বলেছে যে কমিটি রিপোর্টটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন। সরকার যদি না করবে, আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে উপযুক্ত আন্দোলন তৈরি করে প্রয়োজনে আজকেই আমরা এসএসসি অফিসে চলে যাবো। এখান থেকে গিয়ে যদি ওনাদের থাকে নেই কি আছে, আমার ফোনটা দুটোই আছে, গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন। কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, বাংলা ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি, ঠিক আছে? হ্যাঁ, মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন না। তো এখন রিভিউ অ্যাপ্লিকেশনে এক্স্যাক্টলি কি থাকবে না থাকবে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। তার কারণ সেটা আমি যেহেতু জজ ছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে বসে, আমার কিছু বলা দরকার নেই, বলা উচিত নয়, বলা যাবেও। আমি ওইটুকু বলতে পারি যে একটা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করা যেতে পারে। সেখানে কি থাকবে না থাকবে সেটা আমার বন্ধু প্রস্তাব, সে একজন আইনজীবী, অভিজ্ঞ আইনজীবী, সে বলতে পারে। আমাদের সংগ্রামী যোগ্য যারা ওখানে পিটিশনার ছিলেন,
হ্যাঁ। তারা কি এই মামলাটা সুপ্রিম কোর্টে রিভিউটা করতে পারে? যারা যারা হ্যাঁ 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 যে কেউ করতে পারে। অভিজিৎ বাবু যে কথাটা বারবার করে বলছেন, আমরা সবাই এই কথার সাথে আজকে দাঁড়িয়ে কোনো রাজনীতির কথা না। এখানে এই বিষয়টা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন হলেও এটার প্রতি কোর্টেরও আমাদের সকলেরই মনে হয় যে একটা সহানুভূতির দৃষ্টিভঙ্গি থাকবে। বারংবার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সময় দিয়েছে, তা সত্ত্বেও তালিকা প্রকাশ করেনি। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে সম্মুখীন হচ্ছি যেখানে এতগুলো মানুষের চোখের জল ঝরছে। অভিজিৎ বাবু যে কথা বলছেন সিবিআই এর যে তথ্য তাদের কাছে তো সেই বিষয়টা তো অবশ্যই আছে, এবং আমরা এক ধাপে গিয়ে এটাও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সমস্ত তথ্য আছে, কিন্তু তিনি সেটাকে প্রকাশ্যে আনছেন না তার রাজনৈতিক কম্পালশনের কারণে। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের মনে হয় যে এই রিভিউ অ্যাপ্লিকেশনটা যেইভাবে অভিজিৎ বাবু যে কথাটা বারবার করে বলছেন, তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখেছেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়। এটা নিয়ে বিভিন্ন দল তারা রাজনীতির এটা দৃষ্টিভঙ্গিতে দেখছে, আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়। এখান থেকে আমরা কি লাভ পেলাম, কি ক্ষতি হলো, এই সমস্ত কোনো অঙ্কই আমরা করছি। আমাদের একটাই চিন্তা, আমাদের মাথায় একটাই অঙ্ক, যারা যোগ্য তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। তাই আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ভ ছাড়ুন, অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন, যোগ্যদের পাশে দাঁড়ান, যোগ্যদের চোখের জলের আর কারণ হবেন না। অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে। যোগ্যদের বাঁচাতেই তো হবে, ওই অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো না। কেন দাঁড়াবো? গতকাল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের না, উনি তো এটা পারমিশন দিচ্ছেন। আমি অপেক্ষা করছি কবে ওনার শিক্ষামন্ত্রী, যিনি আদতে একজন বামপন্থী, সিদ্ধার্থ বাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে, তারা কবে বিদ্রোহ করেন। আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থ বাবুর দিকে, প্রাপ্ত বাবুর দিকে, কিন্তু পেছন থেকে সুতরে নাড়ছেন তো মুখ্যমন্ত্রী, তাই না? সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতির উঠতে উঠুন, এই সুতরে নাড়ানাড়ি করবেন না, করে একটা কমিটি করুন, করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে। তো এখন আমার যেটা বক্তব্য সেটা আমি বললাম, এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন। যোগ্য লিস্ট যদি উনি না দেয় আমাদের কি আর রাস্তা নেই? থাকা সত্ত্বেও যদি না দেয় আমরা কি করবো? আমরা যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে, তাদের কাছে যোগ্য যোগ্যের একটা লিস্ট আছে। কিছু না হোক, আমি যখন একটা রায় দিয়েছিলাম ৬,০০০-এর মতো কত ক্যান্ডিডেট, তাদেরকে ধরে এগোনো যায় যে এই কতজনকে হাইকোর্টের একটি আদালত তারা সে পে করেছে, হাইকোর্টের একটা আদালত সে এই কজনকে অযোগ্য বলে মনে করছে। কোনটা? আমি যে জাজমেন্ট দিয়েছিলাম, আচ্ছা আমরা এক্ষুনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবো, আপনারাও থাকুন, চলুন। হ্যাঁ, এসএসসি চেয়ারম্যান। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা সবাই স্কুলে যান, ভলেন্টারি কাজ করুন বা স্যালারি আপনারা দিয়েছেন। আমাদের সার্ভিস থেকে ক্যান্সেল করেছেন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ১ নম্বর। আর ২ নম্বর যে হাইকোর্টের রায়ে কিছু ওএমআর পাবলিশ করেছিলেন, যাদের ওএমআর পাবলিশ করেছিল তাদেরকে দিয়ে কিছু করা যেতে পারে, মানে আমাদের যাদের ওএমআর পাবলিশ হয়েছিল। সেটা আইনি বক্তব্য, আমি জানি কি করা যায়, কিন্তু আমার পক্ষে বলার যে হবে এটা বলবেন আমাদের মিস্টার বাগচি। না, আমি কালকে মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হচ্ছে একটা নতুন ভাঁওতাবাজি চলবে, নতুন ভাঁওতা দেওয়া হবে, এছাড়া কিছু নয়। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরিকে কেউ খেয়েছে, চাকরিকে কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি যেগুলো শুনি। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন, এটা কি করে হয়? আপনারা একটু অপেক্ষা করুন, সর্বত রকমের চেষ্টা করা হবে, না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। এবং গণ আত্মহত্যার দিকে আপনারা যাবেন কিনা আমি জানি না, আমি ওই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি যে যার সঙ্গে বাচ্চা আছে, বুড়ো বাবা মা আছে, এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে, কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা বাবুঘাটে গিয়ে ডুবে মরবো, আমি থাকবো। তো এছাড়া কোনো উপায় নেই, সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে। কারণ যারা যোগ্যভাবে কাজ করে, যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন, চাকরিটা পেয়েছেন, তাদের কোনো মতেই চাকরি দেওয়াটা উচিত নয়। এটা রাজ্য সরকার
সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি, সেই জন্য এটা করা যায়। আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ অ্যাপ্লিকেশন এক্স্যাক্টলি কি বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন, সে বিষয়ে আমি কিছু বলছি না। আর আপনাদের যদি কিছু বলার থাকে বলুন। আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এই তো ওনারা 7 জন যাবেন, আমরা 2 জন যাবো, আর সাংবাদিকরা যদি বাইরে থাকেন থাকবেন। গ্রামের আড়াল থেকে চলে আসবো। দেখুন ওএমআর শিট আছে বলে, ওএমআর শিট আছে বাধ্য করা, ওটা সিবিআই যেটা উদ্ধার করেছে তার লিস্ট নিশ্চয়ই সিবিআই কাছেও আছে। সিবিআই তো একেবারে সব দিয়ে দেয়নি, নিশ্চয়ই কপি রেখে দিয়েছে। সিবিআই কে বলা যে তোমরা এটা এবার আমাদেরকে দাও, আমরা পাবলিশ করি। ঠিক আছে, যারা মামলা করছে আইনজীবীরা পাবলিশ করবে, কোনো আইনজীবী যদি থাকেন তিনি সেটা পাবলিশ করবেন, সেখান থেকে ঝাড়াই বাছাই করে দেখে নেওয়া হবে। এসএসসির কাছে কার কাছে আছে? এসএসসির কাছে। গতবারে আমরা যখন দেখা করতে গিয়েছিলাম, উনি স্বীকার করেছেন যে প্রায় 23 লক্ষ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষাতে সমস্ত বিলর ইমেজ ওনার কাছে রয়েছে। কিন্তু কোর্টের অর্ডারের ভিত্তিতে এখানটা এসে বলুন, এখানটা এসে কোর্টের অর্ডারের ভিত্তিতে তিনি প্রকাশ করছেন। কোর্ট কি অর্ডার দিয়েছে প্রকাশ না করতে? কোর্ট যখন যেভাবে যতজনের আপলোড করতে, ঠিক আছে, এখন কোর্ট তো ওভার, এখন তো আর কোনো কোর্টেই মামলা নেই। এখন এটা হচ্ছে একেবারেই মানুষের আবেদন। ঠিক আছে, যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন, সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না? স্কুল সার্ভিস কমিশন একটা সরকার বিভাগে পড়বে, আমাদের কিছু করার নেই। কিন্তু আজকে যে ছেলেটি আজকে 3 মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে, তার বেবি ফুড কেনার পয়সাটা কোথেকে আসবে? তৃণমূল দপ্তর থেকে? পার্থ চ্যাটার্জির পকেট থেকে? মমতা ব্যানার্জির আঁচল থেকে? কোথা থেকে আসবে? কালকে মমতা ব্যানার্জি তো একবারও তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাহলে দলের লোকেরাই তো আছে, তা তো বলেননি। স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, একদম এছাড়া কিছু হয়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না, একটা অথরিটিও কাজ করে না। আমাদের করণীয়, আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে, যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন। 1 নম্বর, মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে। 1 নম্বর, আজকে আমি যাব, আপনারাও যাবেন আমার সঙ্গে, আমি সেই আবেদন করব। 2 নম্বর, শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি রাজনীতি উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ, এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন? দেখতে পাচ্ছেন? আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হলো? এরকম তো হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এই কাণ্ড করতে হবে, চাপ বাড়াতে হবে, প্রয়োজনে আমাদের ওখানে আবারও অনশন করতে হবে, পুলিশ লাঠি মারবে, ডান্ডা মারবে, সেটা খেয়ে আমরা পড়ে থাকবো, রাস্তায় পড়ে থাকবো। উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা দিলেন। কোন উদ্দেশ্য নিয়ে অযোগ্যদের পাশে থাকতে? অযোগ্যদের পাশে থাকতে না বাধ্য, কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে, যে টাকা দিয়ে চাকরি কিনেছে, সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে, সেটা উনি জানেন। এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু, যাকে আমি একটু অন্য চোখে দেখি, মানুষটি ভালো চোখে দেখি, তিনি তো একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার দল অনেক আগে থেকেই জানতেন যে পার্থ চ্যাটার্জি এটা করছে। তো তিনি জানতেন না? দল জানতো মানে কি? মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল? মমতা ব্যানার্জি তো দল, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। জলবাবু তো বলেছেন একই কথা বলেছেন। জল সরকার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না, ওনার সম্বন্ধে আমি কিছু জানি না। আগে ওই হোল ওয়েমার শিট পাবলিশ করে দিতে হবে 23 লক্ষ। তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে। আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের ওভারসিং এ আমাদের কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতামান পেরিয়েছে রিটেনে, তারপর তাদের যে একাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে। বলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেই জায়গাটা